নমস্কার, আদাব সবাইকে। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ গ্রাম, যার নাম হলো বারোদি। বারোদি শুধু একটি গ্রাম নয়, এতে ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিক বিশ্বাসে ভরপুর একটি স্থান। এই এলাকাটি বহু বছর ধরে মানুষের ধর্মীয় ভাবনা ও আস্থার কেন্দ্র হয়ে আছে। এই বারোদির নাম বললেই যার কথা সবার আগে মনে আসে তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। ভক্তদের বিশ্বাস অনুযায়ী লোকনাথ বাবা দীর্ঘ সময় ধরে এই বারোদি এলাকায় অবস্থান করেছিলেন এবং এখানে তিনি সাধনা করেছেন। এই কারণেই বারোদি আজ লোকনাথ বাবার নামের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। আজও অসংখ্য ভক্ত বিশ্বাস করেন লোকনাথ বাবা এখনও তাদের দেখাশোনা করেন। মন থেকে বিশ্বাস নিয়ে কিছু চাইলে তিনি কাউকে খালি হাতে ফেরান না। এই বিশ্বাসই তাকে যুগের পর যুগ মানুষের হৃদয়ে বাঁচিয়ে রেখেছে। আমার যাত্রা শুরু হয় সকাল ঠিক 8টায় নারায়ণগঞ্জ চাষারা থেকে। সকালের সময়টা ছিল খুবই মনোরম। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ গন্তব্য শুধু একটি জায়গা নয়, এটি ছিল একটি পবিত্র বিশ্বাসের স্থান, বারোদি লোকনাথ বাবার মন্দির। আমাদের যাত্রা শুরু হয় সকাল 8টায় নারায়ণগঞ্জের চাষারা থেকে। আমরা অটোতে করে যাত্রা শুরু করি। ভাড়া পড়েছিল প্রতিজন 20 টাকা। গন্তব্য পবিত্র বারোদি লোকনাথ বাবার মন্দির। এই যাত্রায় আমার সঙ্গে ছিল আমার বাবা। বাবার সাথে এই পবিত্র স্থানে যাওয়ার অনুভূতিটা আমার কাছে আরো বিশেষ ছিল। অটো চলতে চলতে রাস্তার দুপাশের দৃশ্য, সকালে নরম রোদ আর হালকা বাতাস, সব মিলিয়ে যাত্রাটা ছিল খুবই শান্ত আর সুন্দর। মনের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল, যেন লোকনাথ বাবা নিজেই আমাদের ডাকছেন বারোদির পথে। যাত্রার শুরুটা ভালোই ছিল, কিন্তু চেনা একটা বাস্তবতার মুখোমুখি হতে হলো, তা হলো ঢাকা শহরের জ্যাম। সকালের সময় হলো, রাস্তায় ছিল গাড়ির চাপ। একটার পর একটা বাস, অটো রিক্সা সব মিলিয়ে রাস্তায় যেন থমকে গিয়েছিল। অটো করে আমরা নবীনগরে পৌঁছালাম এবং নবীনগরে পৌঁছানোর পর আমরা আবারও অটো নিলাম গোদারাঘাটের উদ্দেশ্যে। এই রাস্তাটা গ্রামাঞ্চল নয়, বরং পুরো একটা শহরের মধ্যে দিয়ে গেছে। চারপাশে ঘনবসতিপূর্ণ বাড়িঘর, ছোট দোকানপাট আর ব্যস্ত রাস্তা, সব মিলিয়ে জায়গাটার আলাদা একটা চেহারা ছিল। অটো চলতে চলতে মানুষের দৈনন্দিন জীবনের ব্যস্ততা চোখে পড়েছিল। তবে এই শহরের পরিবেশের মাঝেও আমাদের লক্ষ্য ছিল একটাই, দ্রুত গোদারাঘাটে পৌঁছে নৌকা ধরা এবং বারোদির পথে এগিয়ে যাওয়া। আমাদের পরিকল্পনা ছিল গোদারাঘাটে গিয়ে নৌকা ধরা, কারণ এই ঘাট দিয়ে নদী পার হওয়াও অনেক সহজ আর এতে সময়ও তুলনামূলক কম লাগে। অবশেষে আমরা পৌঁছে যাই গোদারাঘাটে। এই ঘাটটি অবস্থিত শীতলক্ষ্যা নদীর উপর। এখান থেকে নদী পার হওয়ার জন্য আমরা একটি নৌকা রিজার্ভ করি। ভাড়া পড়েছিল প্রতিজন 15 টাকা। মোট আমরা 2 জন, তাই খুব সহজে নৌকাটা রিজার্ভ হয়ে যায়। নৌকায় ওঠার সময় শীতলক্ষ্যা নদীর শান্ত পানি আর চারপাশের পরিবেশ মনটাকে একদম শান্ত করে দেয়। আমাদের যাত্রাপথে চোখে পড়ল বিশাল ও শান্ত শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি শুধু নদী নয়, এখানে মাছ ধরা, নৌকা চলাচল আর এলাকার মানুষদের জীবনযাপন সবকিছু চলে নদীর উপর নির্ভর করে। নদীর পানি খুবই প্রশান্ত, তবে অনেক গভীরও। এখান থেকে নদী পার হয়ে অন্য প্রান্তে পৌঁছানো সবসময় ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। গোদারাঘাট পার হয়ে আমরা পৌঁছালাম মোগরাপাড়া কলেজ রোডে। এখান থেকে আমাদের গন্তব্য ছিল সোনারগাঁও। সোনারগাঁও যাওয়ার জন্য আমরা একটি ট্যাক্সি নিয়েছিলাম। ভাড়া পড়েছিল প্রতিজন 30 টাকা। ট্যাক্সিতে চড়ে আমরা ধীরে ধীরে মোগরাপাড়া ব্যস্ত রাস্তা পেরিয়ে এগোতে লাগলাম। রাস্তার দুপাশে শহরের জীবনচিত্র, ছোট দোকান, মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে এই পথটা বেশ আনন্দদায়ক ছিল। সোনারগাঁও পৌঁছানোর পর আমরা প্রথমে ফুটওভার ব্রিজ পার হই। ফুটওভার ব্রিজ পার হওয়া মানে রাস্তার ব্যস্ততা এড়িয়ে নিরাপদভাবে আমাদের যাত্রা চালিয়ে যাওয়া। এরপর আমরা আবার ট্যাক্সি নিয়েছিলাম বারোদির উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল বারোদি বাজার। ভাড়া পড়েছিল প্রতিজন 40 টাকা।
ট্যাক্সিতে চড়ে ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম। রাস্তার পাশে দেখতে পাচ্ছিলাম ছোট বড় দোকান, রাস্তা পারাপার করে আসা মানুষজন এবং বারোদি এলাকায় ঢোকার আগে সে পবিত্র পরিবেশের আভাস। মোটের উপর ফুটওভার ব্রিজ পার হওয়া এবং ট্যাক্সি যাত্রা আমাদের বারোদির পথে পৌঁছানোর পুরো যাত্রাটাকে আরো সহজ করে তুলেছিল। আমরা বারোদি বাজারে পৌঁছালাম। এখানকার পরিবেশ সত্যি প্রাণবন্ত আর চমকপ্রদ। বাজারে ছোট ছোট দোকানপাট এক অন্যরকম সমাহার। ছবির মতো সন্দেশের দোকান, যেখানে ঠান্ডা মিষ্টি ও হালকা নাস্তায় ভিড় থাকতো। এছাড়াও ছিল ট্যাটু করার দোকান, যেখানে যারা চায় নিজের মতো খোদাই বা আর্ট করতে পারতো। আরও ছিল মূর্তির দোকান, যেখানে দেবদেবীর মূর্তি, লোকনাথ বাবার প্রতিকৃতি এবং পুজোর সরঞ্জাম পাওয়া যেত। ছোট জিনিসের দোকান, পাট পাত্র, হালকা নিত্য প্রয়োজনীয় জিনিস, কফি চা খাওয়ার দোকান, সবকিছুই ছিল এখানে। সব যাত্রা শেষে আমরা অবশেষে পৌঁছালাম বারোদি লোকনাথ বাবার মন্দিরে। বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়ার জন্য মনে অনেক আশা আর বিশ্বাস নিয়ে বাবার কাছে গিয়েছিলাম। মন্দিরের পরিবেশ একেবারে পবিত্র ও শান্ত। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে প্রার্থনা করতে, মনের ভেতর যা আশা ছিল তার জন্য মানত করতে। মন্দিরে প্রবেশপথ দিয়ে ঢুকতেই সারাটা পরিবেশ যেন ভক্তি ও বিশ্বাসে ভরে যায়। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ, ভক্তদের প্রার্থনা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আমি আমার বাবার কাছে চুপচাপ প্রার্থনা করলাম, আশা করলাম যে তার অনুগ্রহে আমাদের জীবন সুন্দর করবে। মন্দিরের সৌন্দর্য শুধু দর্শনের নয়, এটি বিশ্বাস, ভক্তি এবং আশার কেন্দ্র। এখানে এসে বোঝা যায় কেন হাজার হাজার মানুষ এভাবে লোকনাথ বাবার আশীর্বাদ নিতে আসে। সব ধর্মের মানুষ এখানে এসে খেতে পারে, কারণ মন্দিরের দর্শন শুধু এক সম্প্রদায়ের জন্য নয়, সব মানুষের জন্য। ভক্তদের জন্য তৈরি করা হয় দুইবেলা খাবার, এক ধরনের সহজ কিন্তু পুষ্টিকর খাবার যা সবাই গ্রহণ করতে পারে। এতে সবাইকে সমানভাবে খাওয়ানো হয় এবং প্রতিটি পদ পূর্ণ বিশ্বাস ও ভক্তিতে প্রস্তুত করা হয়। মূলত এখানে খাবার দেওয়া হয় আলু ভর্তা, ডাল আর ভাত। এটি হলো বাবা লোকনাথের সমাধিস্থল, অর্থাৎ তিনি এখানে সমাধিত হয়েছেন। সেই কারণে এটি ভক্তদের কাছে খুবই পবিত্র। এখানে দেশে বিদেশে ভক্তরা আসেন প্রার্থনা, পূজা ও আশীর্বাদ গ্রহণ করতে। প্রতি বছর জুন মাসে তার তিরোধান দিবস অর্থাৎ লোকনাথ বাবার মৃত্যু বা সমাধি বার্ষিকী বড় উৎসবে পরিণত হয়। ভক্তদের সমাগম থাকে অনেক এবং পূজা, কীর্তন, প্রসাদ বিতরণ ইত্যাদি আয়োজন করা হয় এখানে। বারোদির লোকনাথ মন্দিরের প্রাঙ্গণে একটি বিশেষ আকর্ষণ হলো পানির উপর স্থাপিত মহাদেবের মূর্তি। এই মূর্তিটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন মহাদেব জলের উপর অবস্থান করছেন। চারপাশে শান্ত পানি আর মাঝখানে শিবের মূর্তি। দৃশ্যটা দেখলে মনটা আপনা আপনি স্থির হয়ে যায়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানে প্রার্থনা করলে মনের সকল অশান্তি দূর হয়ে যায় এবং মনের ভিতর এক গভীর আধ্যাত্মিকতার সৃষ্টি হয়। বারোদি মন্দিরের প্রাঙ্গণে আরেকটি বিশেষ মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শনীয় স্থাপিত। এখানে রয়েছে মা দুর্গার মূর্তি, শক্তি ও রক্ষণকারী প্রতীক, লোকনাথ বাবার বন্ধু শিষ্য বেনি মাধব, যিনি ভক্তের জন্য বিশেষ গুরুত্ব রাখেন, লোকনাথ বাবার মা বা মাতৃসুলভ মূর্তি এবং লোকনাথ বাবার আরও দুইজন গুরুদেব। ইনি হলেন আচার্য গুরু শ্রীমৎ ভগবান গাঙ্গুলি।
ইনি হলেন লোকনাথ বাবার প্রথম গুরুদেব। ভগবান গাঙ্গুলি ছিলেন একজন মহান যোগী ও আধ্যাত্মিক শিক্ষক, যিনি লোকনাথ ব্রহ্মচারীকে সন্ন্যাস ও সাধনার পথ দেখান। লোকনাথ মাত্র 11 বছর বয়সে তার কাছে উপনয়ন সন্ন্যাস গ্রহণ করেন এবং গুরুদেব হিসেবে তাকে অনুসরণ করেন। ইনি হলেন লোকনাথ বাবার দ্বিতীয় গুরুদেব। ওনার নাম হলো মহাযোগী গুরু মহাত্মা তৈলঙ্গ স্বামী। ইনি হলেন লোকনাথ বাবার মা শ্রীমতী কমলা দেবী, যিনি ছিলেন লোকনাথ বাবার জীবনের প্রথম হৃদয়ের স্তম্ভ, যিনি জীবন দিয়েছেন এবং পরবর্তী আধ্যাত্মিক যাত্রার পথ তৈরি করেছেন। কথিত আছে লোকনাথ বাবার সাথে তার মায়ের দ্বিতীয়বার দেখা হয়েছিল পরবর্তী জন্মে। ইনি হলেন বেণী মাধব, যিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর খুবই ঘনিষ্ঠ বন্ধু ও শিষ্য ছিলেন। লোকনাথ বাবার জীবনের প্রাথমিক অধ্যায়ে তিনি প্রায় সর্বদা লোকনাথ বাবার সাথেই থাকতেন। লোকনাথ বাবা মাত্র 11 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে। তখনই তার সাথে ছিলেন বেণী মাধব। তারা দুজনে একসাথে গুরুদেবের তত্ত্বাবধানে আসেন এবং সাধনা শুরু করেন। আজকে আমাদের যাত্রা এখানেই শেষ হলো। বারুদি থেকে শুরু করে নদী, সেতু, বাজার এবং লোকনাথ বাবার পবিত্র সমাধি মন্দির পর্যন্ত। বারুদি ছাড়লো মনে থাকবে শ্রী লোকনাথ বাবার আশীর্বাদ, পানির ওপর মহাদেবের মূর্তি, বারুদির বাজারের রঙিন ছবি এবং আরও কিছু। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই যাত্রা করার জন্য। আপনারাও যদি কখনো এই পবিত্র স্থান দেখার সুযোগ পান, নিশ্চয়ই অনুভব করবেন সেই শান্তি যা আমরা আজ অনুভব করেছি। যাত্রা শেষ হলো, কিন্তু গল্প, স্মৃতি ও আশীর্বাদ আমাদের সঙ্গেই থাকলো। ধন্যবাদ সবাইকে।